গাজায় গেল ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত ৮০ জন। এদের মধ্যে ত্রাণ প্রার্থী ছিলেন ৪৯ জন। হামলায় ২৭০ ত্রাণ প্রার্থী আহত হয়েছেন। এছাড়া অনাহারে মারা গেছেন ২ শিশুসহ আরও ৩ জন। এ নিয়ে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর অনাহারে মৃত ফিলিস্তিনের সংখ্যা দাঁড়িয়েছে ১৬২ জনে। এর মধ্যে শিশু সংখ্যা ৯২। ডক্টরস উইদাউট বর্ডার্সের কর্মকর্তা ক্যারোলিন উইলম্যান সতর্ক করে বলেছেন, ইসরায়েল গাজা উপত্যকায় বিশৃঙ্খলা ও গণহত্যা চালাচ্ছে। খাদ্য সরবরাহের সময় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। শুক্রবার গাজায় বিমানের মাধ্যমে খাবার ফেলেছে ৬টি দেশ। ১২৬টি প্যাকেজ ফেলা হয় এ সময়। এগুলো পাঠিয়েছে ফ্রান্স, জার্মানি, স্পেন, মিশর, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত। এদিকে গাজার ক্ষুধার্ত মানুষকে ত্রাণ পাঠানোর বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজার পরিস্থিতি নিয়ে আমার উইটকফের সাথে কথা হয়েছে। তিনি অনেকের সাথে বেশ কিছু বিষয় নিয়ে বৈঠক করেছেন। তবে প্রাথমিক বৈঠকটি ছিল ত্রাণ নিয়ে। এই মুহূর্তে গাজার মানুষকে খাবার দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা আমরা আসলে করতে চাই। শুধুমাত্র বেঁচে থাকার জন্য খাবার আনতে গিয়ে প্রাণ হারিয়েছেন গাজার ১৩৭৩ জন ফিলিস্তিনি। শুক্রবার এই তথ্য জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক মানবাধিকার অফিস। তারা জানিয়েছে, মে মাসের শেষ দিক থেকে বিতর্কিত গাজা মানবিক ফাউন্ডেশনের ত্রাণ কেন্দ্রগুলোতে খাবারের আশায় গিয়ে প্রাণ হারিয়েছেন তারা, যাদের বেশিরভাগ মানুষকেই গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, গেল ২৭শে মে থেকে খাবারের খোঁজে গিয়ে এই ফিলিস্তিনিরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যাদের মধ্যে ৮৫৯ জন নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত গাজা মানবিক ফাউন্ডেশনের ত্রাণ কেন্দ্রের মধ্যে। অপরদিকে ত্রাণ কেন্দ্রে যাওয়ার সময় হত্যার শিকার হয়েছেন ৫১৪ জন। এই হত্যাকাণ্ডের বেশিরভাগই করেছে ইসরায়েলি বাহিনী। পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেছেন, ইসরায়েলের সম্মতি ছাড়া কোনো ফিলিস্তিন রাষ্ট্র হতে পারে না। গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার মধ্যে দ্বিরাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। তবে ফিলিস্তিন রাষ্ট্র প্রশ্নে ইসরায়েলের সুরেই কথা বলছে যুক্তরাষ্ট্র। পশ্চিমা দেশগুলোর সিদ্ধান্তে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে ফক্স রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যেই দেশগুলো স্বীকৃতির সিদ্ধান্ত নিয়েছে তাদের কারোরই ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ক্ষমতা নেই। এই স্বীকৃতি প্রক্রিয়া বিপরীত ফল দেবে। এটি শান্তির পথে সহায়ক নয়। তিনি আরও বলেন, ইসরায়েল সম্মতি না দিলে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠন সম্ভব নয়। পশ্চিমা দেশগুলো বলতে পারে না যে এই রাষ্ট্র কোথায় হবে, কে সেখানে শাসন করবে। তারা কোনো স্পষ্ট রূপরেখাও দিতে পারে না। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের হুমকির জবাবে উপযুক্ত অঞ্চলে ২টি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি সাবমেরিন মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে মেদভেদেভের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন ট্রাম্প। তবে ঠিক কোন অঞ্চলে এই সাবমেরিন মোতায়েন করা হবে তা স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট। গেল মঙ্গলবার রাশিয়াকে যুদ্ধ বন্ধ করতে ১০ দিনের আলটিমেটাম ও নিষেধাজ্ঞার হুমকি দেন ট্রাম্প। এরপর থেকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেভ বিভিন্ন সময়ে ট্রাম্পকে কটাক্ষ করেছেন। সম্প্রতি তিনি মার্কিন প্রেসিডেন্টকে মনে করিয়ে দেন যে রাশিয়ার কাছে সোভিয়েত যুগেই পারমাণবিক হামলার ক্ষমতা ছিল। এরপরে সাবমেরিন মোতায়েনের খবর সামনে এলো। আমাদের সাবমেরিন মোতায়েন করতেই হয়েছে। আমাদের শুধু সাবধান থাকতে হবে। রাশিয়ার একজন সাবেক প্রেসিডেন্ট হুমকি দিয়েছিলেন, আর আমরা সেটাকে উপযুক্ত মনে করিনি। তাই আমি আমাদের জনগণের নিরাপত্তার কথা ভেবেই এটা করি। রাশিয়া ইউক্রেনে দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল শান্তি চায় বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে শান্তির জন্য মস্কোর শর্ত এখনও অপরিবর্তিত রয়েছে বলেও জানান তিনি। সেন্ট পিটার্সবার্গের কাছে ভলন দ্বীপে বেলারুশিয়ান প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে সাক্ষাৎ করেন পুতিন। সেই সময় পুতিন জানান, রাশিয়ার সবশেষ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরশেনিকের উৎপাদন শুরু হয়েছে এবং চলতি বছরের শেষ নাগাদ এটি বেলারুশে মোতায়েন করার পরিকল্পনা রয়েছে মস্কোর। গত বছর মধ্য ইউক্রেনের দিনিপ্রো শহরে এই ওরশেনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল রাশিয়া। এরপর তারা ঘোষণা দেয় ক্ষেপণাস্ত্রটি ঘনিষ্ঠ মিত্র বেলারুশে মোতায়েন করা হতে পারে। এই বৈঠকে ইউক্রেনের যুদ্ধবিরতির আলোচনায় বেলারুশ বিশেষ ভূমিকা রাখায় লুকাশেঙ্কোকে ধন্যবাদ জানান তিনি। পুতিন বলেন, তিনি দীর্ঘস্থায়ী একটি শান্তির পক্ষে।
Что касается আমরা এমন একটি দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল শান্তি চাই যা শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে। রাশিয়া ও ইউক্রেন উভয়ের স্বার্থ রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে। তবে রাশিয়ার পক্ষ থেকে যে শর্তগুলো রয়েছে তা অবশ্যই অপরিবর্তিত রয়েছে। решения вопроса мирным путем. ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক হামলাকে অত্যন্ত বিরক্তিকর বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন, রাশিয়া যা করছে তা খুবই বিরক্তিকর, এটি সত্যি জঘন্য। কয়েকদিনের মধ্যে তার বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়া সফরে যাবেন বলে জানান ট্রাম্প। গত জানুয়ারিতে ক্ষমতায় গ্রহণ করেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের কাজ শুরু করেন ট্রাম্প। এরপর স্টিভ উইটকফ বেশ কয়েকবার মস্কো সফর করেছেন। সফরে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। তখন ইউক্রেনে হামলা কমিয়েছিল রাশিয়া, কিন্তু জুলাইয়ের মাঝামাঝি যুদ্ধ শেষ করতে রাশিয়াকে 50 দিনের সময় বেঁধে দেন ট্রাম্প। সম্প্রতি তা কমিয়ে 10-12 দিনে নামিয়ে এনেছেন তিনি। বেঁধে দেয়া এই সময়ের মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত না হলে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার ভোরে চালানো ব্যাপক রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে 31 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে 150 জনেরও বেশি। এছাড়া শুক্রবার সকালে ধ্বংসস্তূপ থেকে 2 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইউক্রেনের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে 2 বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে। ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, রাশিয়ার এই হামলায় আহতদের মধ্যে 16 জনই শিশু। এর আগে রাশিয়ার ছোড়া 300টিরও বেশি ড্রোন ও 8টি ক্ষেপণাস্ত্র বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে কিয়েভে আঘাত হানে। যুক্তরাষ্ট্রের অর্থপ্রকাশ সংস্থার প্রধানকে বরখাস্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। কারণ হিসেবে বলা হচ্ছে তার তথ্য প্রত্যাশার চাইতে দুর্বল। সামাজিক মাধ্যমে একটি পোস্টে ট্রাম্প শ্রম পরিসংখ্যান ব্যুরোর কমিশনারকে বরখাস্ত করার সিদ্ধান্তের কথা জানান। তার অভিযোগ, কমিশনার এরিকা ম্যাকএন্টারফার রাজনৈতিক কারণে চাকরির পরিসংখ্যানে কারসাজি করেছেন। তবে এই দাবির সপক্ষে কোনো প্রমাণ দেননি তিনি। বিএলএস এর ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব পালন করবেন ডেপুটি কমিশনার উইলিয়াম উইয়াট্রস্কি। ট্রাম্পের শুল্ক নীতি অস্থির করে তুলেছে সারা বিশ্বের শেয়ার বাজার। যুক্তরাষ্ট্রে 3টি প্রধান সূচক কমেছে, যার মধ্যে S&P 1.6% কমেছে। ভারত আর রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না, এমন তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর ভারতে যাত্রা করা রাশিয়ার অন্তত 2টি তেলবাহী ট্যাঙ্কার অন্য গন্তব্যে চলে গেছে বলে জানা গেছে। গেল সপ্তাহে রুশ তেল কেনা ও বহনের দায়ে ইরানের 115 ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। রাশিয়ার কাছ থেকে তেল না কেনার জন্য সব দেশকে আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তা না হলে 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ইউক্রেনের সাথে রাশিয়া শান্তি চুক্তি না করা পর্যন্ত এই চাপ প্রয়োগ চলবে বলে জানিয়েছেন ট্রাম্প। আমরা বুঝতে পারছি ভারত আর রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না। আমি এমনটাই শুনেছি, ঠিক বেঠিক জানি না, তবে সিদ্ধান্তটা ভালো। দেখা যাক কি হয়। ভারতের সাথে রাশিয়ার সম্পর্ককে অসন্তোষের বিষয় হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফক্স নিউজ রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেছেন, দিল্লিকে যুক্তরাষ্ট্রের মিত্র ও কৌশলগত অংশীদার মনে করলেও রাশিয়ার তেল ক্রয় তাদের পারস্পরিক সম্পর্কে প্রভাব ফেলছে। রুবিও বলেন, তারা বুঝতে পেরেছেন ভারতের জ্বালানি চাহিদা অনেক এবং রাশিয়ার কাছ থেকে তারা সস্তায় তেল পাচ্ছে। তবে এটা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় রসদ যোগাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। রুবিও আরও বলেন, অন্যান্য উৎস থেকে তেল পাওয়া গেলেও ভারত রাশিয়াকেই প্রাধান্য দিচ্ছে। এটাই যুক্তরাষ্ট্রের হতাশার বড় কারণ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষিত আমদানি শুল্ক কাঠামোতে কিছুটা ছাড় দেওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেলছে এশিয়ার দেশগুলো। তবে অনেক দেশ এখনও অনিশ্চয়তা ও উদ্বেগে রয়েছে, বিশেষ করে ট্রান্সশিপমেন্ট পণ্য ও জাপানি গাড়ির ওপর শুল্ক নিয়ে। এরই মধ্যে এশিয়ার বেশ কিছু দেশ ট্রাম্পের নতুন আমদানি শুল্ক কাঠামো নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। যুক্তরাষ্ট্রের নতুন আমদানি শুল্ককে নিজেদের জন্য বড় ধরনের প্রাপ্তি হিসেবে দেখছে থাইল্যান্ড সরকার। থাইল্যান্ড ও কম্বোডিয়ার জন্য ঘোষিত 19% শুল্ক হার পূর্বে ঘোষিত 36%-এর তুলনায় উল্লেখযোগ্য ছাড়। থাইল্যান্ড সরকারকে একটি বড় কূটনৈতিক অর্জন এবং রফতানি খাত ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার লক্ষ্যে গ্রহণযোগ্য সমঝোতা হিসেবে আখ্যা দিয়েছে। এদিকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এই শুল্ক ছাড়কে দেশটির জনগণ ও অর্থনীতির জন্য সবচেয়ে বড় সুখবর হিসেবে উল্লেখ করেছেন।
তবে তাইওয়ান এখনও শুল্কে আরও ছাড় চায়। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে দেশটির জন্য ঘোষিত 20% শুল্ককে অস্থায়ী বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, চুক্তি হলে আরও ছাড় পাওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রাম্পের আগে তাইওয়ানের জন্য 32% শুল্ক আরোপের হুমকি দিয়েছিল। এর আওতায় দেশটির অন্যতম রফতানি পণ্য সেমিকন্ডাক্টরও পড়ত। এদিকে গেল সপ্তাহে জাপান ও যুক্তরাষ্ট্র 15% শুল্কে একমত হলেও ট্রাম্প প্রশাসনের মতে এটা 25% পূর্বঘোষিত হুমকির তুলনায় ছাড়। তবে বাস্তবে জাপানি গাড়ি রফতানির ওপর আগে 25% শুল্ক কার্যকর রয়েছে। জাপানের সরকার মুখপাত্র বলেন, জাপান যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানাবে যাতে সাম্প্রতিক চুক্তি অনুযায়ী দ্রুত শুল্ক হ্রাস কার্যকর করা হয়, বিশেষ করে গাড়ি ও অটো পার্টসের ক্ষেত্রে। শুল্ক নিয়ে এখনও চীনের সাথে আলোচনা চলছে যুক্তরাষ্ট্রের। চীনের ওপর প্রযোজ্য শুল্ক এই ঘোষণার বাইরে থাকলেও 12 আগস্টের মধ্যে দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরের আলোচনা চলছে। বিশ্লেষকরা বলছেন, এশিয়ার অন্যান্য দেশ এই আলোচনার গতি প্রকৃতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ চূড়ান্ত চুক্তি অনেক দেশকেই সরাসরি বা পরোক্ষভাবে প্রভাবিত করতে পারে। ঋতু সাহা, ৭১। কুয়েতে পরিচ্ছন্নতা সরবরাহকারী প্রতিষ্ঠান ক্যাপটেকে কর্মরত 130 জন বাংলাদেশি শ্রমিক কর্মবিরতি করছেন। চলতি বছরের মার্চ থেকে টানা 4 মাস ধরে বেতন না পাওয়ায় গত 21শে জুলাই থেকে কর্মবিরতি পালন শুরু করেন তারা। পরদিন ফান্তাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কর্মীরা। অভিযোগের পর স্থানীয় প্রশাসন কুয়েতের শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন। দেশটির শ্রম আইনে ধর্মঘট নিষিদ্ধ হওয়ায় তাদের কর্মবিরতিকে আইন লঙ্ঘন বিবেচনা করে এসব শ্রমিককে প্রত্যাবাসন কেন্দ্রে পাঠানো হয়। বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কোম্পানিটি এরই মধ্যে কিছু শ্রমিককে দেশে ফেরত পাঠিয়েছে এবং বাকি শ্রমিকদের বিষয়ে কুয়েত সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে দূতাবাস নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।